যে এই যে রাজারহাটের উপনগরী তৎকালীন হারমাদদের সরকার, বামফ্রন্ট সরকার বলে যারা জানে, আমরা সবাই জানি যে হারমাদদের সরকার একটা অত্যাচারী শাসকের সরকার ছিল। 1996 থেকে অ্যাকুইজিশন হয় 2001 পর্যন্ত কম বেশি, এবং যখন অ্যাকুইজিশন হয় এই অ্যাকুইজিশনের নেতৃত্ব দিয়েছিল রাজারহাট নিউ টাউনে, তৎকালীন রাজারহাট নিউ টাউন তখন হয়নি, এই তাপস চট্টোপাধ্যায় এবং রবীন মণ্ডলরা। এবং তাপস চট্টোপাধ্যায়, আমি বিশ্বাস করি তিনি সবটাই জানেন যে কাদের কাদের জমি গিয়েছিল, কাদের কাদের কি ছিল। তারপরেও যখন ওই বামফ্রন্ট সরকার উপনগরীর নামে রাস্তার নামে জমি নিয়েছিল, পরে আমরা দেখলাম যে বড় বড় প্রমোটারদের জমি দিয়েছে। রাস্তা উন্নয়ন হয়েছে, রাস্তা হয়েছে, তার পক্ষে আমরা রাজারহাটের বাসী চাষিরা আমরা ছিলাম, কিন্তু এই যে প্রমোটারদের জমি দেওয়ার আমরা পক্ষে ছিলাম না। কিন্তু আমরা নিরুপায়, এমনভাবে সেট আপ ছিল যে কোনো জায়গায় আমরা বিচার পাইনি। সাধারণ মানুষ মানে রীতিমতো এই সরকারের বিরুদ্ধে গিয়ে, তৎকালীন বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে গিয়ে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সমর্থন জানিয়ে 2011 সালে যখন সরকার গঠন হয়, তখন মমতা বন্দ্যোপাধ্যায় একটাই কথা বলেছিলেন, আমাদের দিদি জননেত্রী বাংলার মা, পশ্চিমবাংলার নবরূপকার বললে ভুল হবে না, বলেছিলেন 1 ছটাকও আর অ্যাকুইজিশন করা হবে না। উনি কথা রেখেছেন। সঙ্গে সঙ্গে জমি নিয়েছেন বামফ্রন্ট সরকার, কিন্তু তার খেসারত বা তার করে খাবার কর্মসংস্থানের দায়ভার পুরোপুরি মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। সেই সুবাদে যাদের জমি গিয়েছে এবং যাদের দোকান ছিল, যাদের দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরকে 2011 থেকে 21 পর্যন্ত খুব পিসফুলি একটা বন্টন নীতি এনকেডিএর মাধ্যমে আমাদের চাষিহারাদের যারা জমি গিয়েছে, জমিহারাদের দোকান দিয়েছিল। কিন্তু ঘটনাক্রমে কালক্রমে যখন বারবার মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় সাধারণ মানুষের কথা ভেবে রাজনীতির ঊর্ধ্বে উঠে আমরা বদলা নয় বদল চাই, এই নীতিকে উনি সামনে রেখে তাপস চট্টোপাধ্যায়ের মতো যারা সিপিএম নেতৃত্ব ছিল, তারা বারবার মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতে চেয়েছিলেন। তখন মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে দলে নিয়েছিলেন। নেওয়ার পরে এই তাপস চট্টোপাধ্যায় সেই সিপিএমের নীতি এখনও ছাড়েনি। 2021-এর পর থেকে আলাদিনের চিরাগের মতো সব যেন ভ্যানিশ হয়ে যাচ্ছে। যাদের বিহারে বাড়ি, যাদের জমি ছিল না, এখানে তারা দোকান পাচ্ছে। যা ভাগনা কোটা চালু হয়েছে, ভাগনা কোটাটা কি সেটা আগামী 48 ঘন্টার মধ্যে তথ্য দিয়ে আমি আপনাদের দেব। এবং তাপসবাবুর একটা ভিডিও দেখছিলাম, উনি বলছেন যে 10-12 লাখ টাকা করে নাকি আমি নিয়েছি, প্রমাণ হলে উনি নাকি পদত্যাগ করবেন। প্রমাণ হলে উনি বলছেন ওনার এগেনস্টে সিবিআই তদন্ত হোক। আমরা বলছি যে আপনি পশ্চিমবাংলার প্রশাসনের উপরে আস্থা রাখুন, সিবিআইয়ের উপরে এত আস্থা কেন? পশ্চিমবাংলার প্রশাসনের প্রতি আপনার আস্থা নেই কি? আমাদের নেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সবসময় মানুষের সঙ্গে সদা সর্বদা ছিলেন, আছেন, থাকবেন, তারা অঙ্গীকারবদ্ধ এবং তারা সব সময় বলেন যে আমরা দুর্নীতির জন্য জিরো টলারেন্স আমরা অ্যাপ্লাই করব, এবং সেটা আমরা পশ্চিমবাংলার আপামর সাধারণ মানুষ সেটা আমরা দেখেছি। ঠিক একইভাবে আমি তাপস চট্টোপাধ্যায় যেহেতু নিউ টাউনের বিধায়ক, সেই জায়গা থেকে এই বিধানসভার চেয়ারম্যানও তিনি, সেই চেয়ারম্যান সেহেতু এনকেডিএর একটা গুরুত্বপূর্ণ পদে তাপস চট্টোপাধ্যায় ওই কমিটিতে আছেন। আমি তাপসবাবুকে চ্যালেঞ্জ করে বলছি, যদি আপনি দুর্নীতির সঙ্গে জড়িত না থাকেন, তাহলে 2021-এর পর থেকে এ পর্যন্ত কার কার দোকান দিয়েছেন সেই দোকানের লিস্ট আপনি রিলিজ করুন। তাহলে ভাববো যে আপনি দুর্নীতির সঙ্গে কোনোভাবে জড়িত নন। আর যদি না করেন, তাহলে ভাববো যে আপনি এই দুর্নীতির সঙ্গে আপোষ করেছেন এবং আপনার ডায়ে বাঁয়ে যারা আছে তাদের বেআইনিভাবে দোকান পাইয়ে দিয়েছেন আর্থিক তছরূপের কারণে। এবং আপনি যে বললেন যে কি হলো, আমরা এনকেডিএ কর্তৃপক্ষকে জানিয়েছি। এর মধ্যে আমি যতটুকু আমার সন্দেহ, আমি জানি না সঠিক, সেটা তদন্ত সাপেক্ষ ব্যাপার। এনকেডিএর 2-1 অফিসিয়াল এর মধ্যে ইনভলভ আছে কিনা সেটাও আমাদের একটা বড় সন্দেহ। বারবার বলছি, কান পাতলেই আপনারা শুনতে পাবেন। আর ভাগনা খেয়ে সেটা আগামী 48 ঘন্টার মধ্যে তথ্য দিয়ে আশা করি আপনাকে দেব। আর তাপস চট্টোপাধ্যায়কে জিজ্ঞেস করুন না যে উনি তো এই বিধানসভার চেয়ারম্যান বিধায়কের সুবাদে, এবং এনকেডিএ যে কমিটি, একটা গুরুত্বপূর্ণ কমিটির উনি একটা গুরুত্বপূর্ণ সদস্য। ওনাকে বলুন না যে আপনি যদি দুর্নীতি না করে থাকেন, দুর্নীতির সঙ্গে আপোষ না করে থাকেন, তাহলে কে কতটা দোকান পেয়েছে, কার কার নামে লিস্ট হয়েছে, সেই দোকানের লিস্টটা উনি রিলিজ করুক। তাহলে ভাববো যে উনি দুর্নীতির সঙ্গে কোনোভাবে জড়িত নন। সব্যসাচী দত্ত বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন জায়গায় কর্মসূচিতে বলছেন যে রাজারহাট মানুষের পাশে ছিলেন, আছেন। আশা করি সব্যসাচী দত্তকে যতটুকু আমরা দেখেছি, রাজারহাটের মানুষরা সদা সর্বদাই উনি থাকেন। এটা সব্যসাচী দত্তর ব্যাপার নয়, এটা মুখ্যমন্ত্রীর কথাটা সব্যসাচী দত্তবাবু বলছেন। কারণ মুখ্যমন্ত্রী, আপনারা দেখবেন, পৃথিবীর আমার মনে হয় একমাত্র পলিটিশিয়ান যে 3বারের একটা স্টেটের চিফ মিনিস্টার হওয়ার পরেও এখনও ওই কালীর বাড়িতে থাকেন। কী স্বার্থে?
বাংলার স্বার্থে, বাঙালির স্বার্থে, বাংলাবাসীর স্বার্থে উনি মনে করলেই চিফ মিনিস্টারের যে মর্যাদা, সেই মর্যাদা হিসাবে উনি বিভিন্ন প্রোটোকল হিসাবে উনি অনেক কিছু বিলাসবহুল জীবনযাপন করতে পারতেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেটা করেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের প্রতীক, মমতা বন্দ্যোপাধ্যায় সততার প্রতীক, সেটা আমরা বারবার প্রমাণিত। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের শিক্ষায় সব্যসাচী দত্ত শিক্ষিত হয়েছেন। পক্ষকে আমরা জানিয়েছি, আমরা ডেপুটেশন দিয়েছি এবং আমরা নিশ্চিত 2-1 অফিসিয়াল ছাড়া এটা আমার ধারণা যে এই দুর্নীতির সঙ্গে তারাও থাকতে পারেন। বাদ বাকি আশা করি তারা সঠিকভাবে তদন্ত করবেন, আমাদেরকে আশ্বস্ত করেছেন। আমরা আগামী কয়েকদিনের মধ্যে আবার কর্তৃপক্ষের কাছে যাব এবং গিয়ে এর আমরা তদন্ত চাইব। যদি এর লিস্ট রিলিজ না হয় তাহলে আমরা ধর্নায় বসবো, সাধারণ মানুষের স্বার্থে, সাধারণ রাজারবাসীর জমি হারার স্বার্থে, যাদের জমি গিয়েছে আমাদের তাদের স্বার্থে, যারা বরানগর থেকে এসছেন, যারা বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এখানে এসে বাড়ি করেছেন, বসবাস করেছেন, ব্যক্তিগতভাবে কিছু বলার নেই, আমরা তাদের সাধুবাদ জানাই, স্বাগত জানাই। কিন্তু তাদের 1 ছটাকও জমি নেই, তাদের ভাগনার বউর নামে জমি দোকান অ্যালটমেন্ট হবে, অ্যাম্বুলেন্সের তাদের ক্লাবের ড্রাইভারের নামে দোকান অ্যালটমেন্ট হবে, আর আমরা পেঁয়াজ ছিলবো, এটা হতে পারে না।